ভাবুন তো, কোনো বন্দুক নয়, কোনো মিসাইল নয়, শুধু জাল টাকা দিয়ে একটা দেশ ধ্বংস করার পরিকল্পনা। আর সেই পরিকল্পনা থামাতে ফিরে আসে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর একজন মানুষ। সালটা তখন 1940। একটি বিশ্বযুদ্ধ প্রচণ্ডভাবে চলছে। এই যুদ্ধে জেতার জন্য জার্মানি এমন এক পরিকল্পনা তৈরি করেছে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কোনো অস্ত্র নেই, কোনো সেনাবাহিনী নেই, শুধু কাগজের টাকা। জার্মানি ক্যাম্পের বন্দীদের আদেশ দিল জাল ব্রিটিশ পাউন্ড নোট তৈরি করতে, যা দেখতে হুবহু আসলের মতো। তারা পরিকল্পনা করেছিল এই টাকাগুলো পুরো ব্রিটেনে ছড়িয়ে দিতে, যাতে দেশটির অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে পরিকল্পনাটি যতটা সহজ শোনাচ্ছিল ততটা ছিল না। বেকেটকে এর দায়িত্বে রাখা হয়েছিল। এদিকে দৃশ্যটি একটি অস্ত্র কারখানায় চলে যায়। সেদিন ছিল একটি ছোট মেয়ের জন্মদিন। যখন তারা উদযাপনে ব্যস্ত ছিল, হঠাৎ একটা জার্মান বোমা সেখানে পড়ে। মুহূর্তের মধ্যে এটি তাদের সব আনন্দ ধ্বংস করে দেয়। এরপর আমাদের প্রধান চরিত্র টমিকে দেখানো হয়। একটা সময় ছিল যখন মানুষ তার নাম শুনলে ভয়ে কাঁপত, কিন্তু আজ সে শহর থেকে অনেক দূরে এক নির্জন জায়গায় একা শান্তিতে বাস করে। তার এক বন্ধু তাকে জানায় যে গত রাতে শহরে হামলা হয়েছে। সে বলে যে বেঁচে থাকা মানুষেরা তাদের এলাকার কাছেই লুকিয়ে আছে। আসল সমস্যাটি শুধু মানুষ ছিল না, আসল ব্যাপার ছিল এই যে মহিলাদের মধ্যে একজন টমিকে চিনে ফেলেছিল এবং জনিকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। জনি উত্তর দেয় যে টমি শুধু একটি বই লিখছে এবং দুনিয়া থেকে লুকিয়ে আছে। টমি জনিকে বিদায় করে দেয়। কিছুক্ষণ পর টমি জানালার বাইরে একটি ছোট মেয়েকে দেখতে পায়। সে বাইরে যায় এবং সেখানে একটি লাল স্ক্রাফ পরে থাকতে দেখে। সে এটি তুলে নেয়, কারণ সে জানতো এটি তার মেয়ের ছিল। দূরে সে তার মেয়ের আত্মাকে হাসি খুশিতে খেলা করতে দেখে। তাকে দেখে টমিও আনন্দ অনুভব করে। সে তার ভাইয়ের কবরের উপর স্ক্রাফটি রেখে সামনে এগিয়ে যায়। তার চোখে বিষাদ ফুটে ওঠে যখন সে সেখানে দাঁড়িয়েছিল। জনি এসে তাকে বলে যে তার বোন দেখা করতে এসেছে। সে তার বোনকে ঘরে ডাকে না, বদলে সে তার সাথে কথা বলতে তার গাড়িতে গিয়ে বসে। এটা এখন একজন সংসদ সদস্য। সে মানুষের মঙ্গলের জন্য কাজ করে, যেখানে টমি তার খারাপ কাজের জন্য পরিচিত ছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আদৌ জানো তোমার ছেলে আজকাল কি করছে? সে বার্মিংহামে ফ্লিকি ব্লাইন্ডার্স গ্যাং চালাচ্ছে। এটি সেই গ্যাং যা তুমি তৈরি করেছিলে, আর সে এটি অত্যন্ত বেপরোয়াভাবে চালাচ্ছে। সে বিপজ্জনক সব সিদ্ধান্ত নিচ্ছে এবং তার জীবন ঝুঁকিতে আছে। তুমি যদি তার জীবন বাঁচাতে চাও, তবে তোমাকে ফিরে আসতে হবে। তোমাকে তোমার ছেলের সাথে কথা বলতে হবে, না হলে তাকে ফাঁসি দেওয়া হবে অথবা তার শত্রুরা তাকে মেরে ফেলবে। কিছুক্ষণ নীরব থাকার পর টমি উত্তর দেয় যে না, আমি যাব না। এই জীবনে আমার আর কিছু করার বাকি নেই। এটা স্পষ্ট যে সে পুরোপুরি ভেঙে পড়েছে। এরপর আমাদের সেই একই কারখানা দেখানো হয় যেখানে অস্ত্র তৈরি করা হচ্ছে। হঠাৎ একটি ফিকি ব্লাইন্ডার্স ভ্যান সেখানে এসে থামে। সেখান থেকে তাদের নেতা ডিউক নেমে আসে। সে টমির ছেলে। তার আসার সাথে সাথে কর্মীরা কাজ বন্ধ করে দেয়। ডিউকের লোকেরা সরকারের রসদ তাদের গাড়িতে তুলতে শুরু করে। একজন সাহসী লোক ডিউককে বলে, আপনি এগুলো নিতে পারেন, এগুলো সরকারের এবং যুদ্ধের জন্য প্রয়োজন। কিন্তু ডিউকের বন্ধু সামনে এগিয়ে আসে এবং তাদের হুমকি দিয়ে বলে, যদি কেউ আমার পথে বাধা দেয়, আমরা শুধু তাকেই ক্ষতি করব না, বরং তাদের পরিবারকেও শেষ করে দিব। সতর্ক করা সত্ত্বেও যখন লোকটি তাকে থামানোর চেষ্টা করে, ডিউক তাকে গুলি করে দেয়। তারা রসদ বোঝাই করা চালিয়ে যায়, সম্পূর্ণ অদম্যভাবে। যখন এরা সেখানে পৌঁছায়, তখন ডাকাতি শেষ এবং শ্রমিকরা তাদের উপর ক্ষিপ্ত। তারা বলে, আপনি কি তামাশা দেখতে এসেছেন? এসবই আপনার পিকি ব্লাইন্ডার্সের কাজ। এরা বোঝাতে চায় যে সে তাদের আত্মীয় হলেও সে কখনোই এই গ্যাংকে সমর্থন করেনি, কিন্তু কেউ তার কথা শোনে না। কিছুক্ষণ পর দৃশ্যটি বদলে যায় এবং আমরা জনকে পিকি ব্লাইন্ডার্সের আস্তানায় ডিউকের সাথে দেখা করতে দেখি। সে টেবিলে একটি জাল নোট রাখে এবং বলে, আমার কাছে আরো 350 মিলিয়ন পাউন্ড আছে। আপনাকে শুধু অপরাধী চক্রের মাধ্যমে এই টাকা পুরো ব্রিটেনে ছড়িয়ে দিতে হবে। বিনিময়ে আপনি নোটের 20% পাবেন, যা হলো 70 মিলিয়ন। সে আরো যোগ করে, আমি আসলে টমির সাথে এই চুক্তি করতে এসেছিলাম, কিন্তু এখানে আপনি বসে আছেন। এই কথা শুনে ডিউক রেগে যায়। সে জনের দিকে বন্দুক তাক করে বলে, এখন আমিই এখানকার বস, যা সিদ্ধান্ত নেওয়ার আমিই নেব। বসের মতো সম্মান না পাওয়ায় বিরক্ত হয়ে ডিউক চিন্তা না করেই চুক্তিতে রাজি হয়ে যায়। এরপর দৃশ্যটি পুনরায় টমির বাড়িতে ফিরে যায়। সেখানে অনুভূত সব কাণ্ড ঘটছে। তার বাড়ির দরজা এবং জানালা, যা সে সবসময় বন্ধ রাখতো, হঠাৎ খুলে যায়। সে ভিতরে একজন মহিলাকে তার বই পড়তে দেখে। টমি তার দিকে তাকিয়ে চমকে যায়। সে তাকে অন্য কারো কথা মনে করিয়ে দেয়। মহিলাটি তাকে বলে, আপনি আমার মধ্যে আপনার স্ত্রীকে দেখতে পাচ্ছেন, কারণ কারণ সে আমার যমজ বোন। এক আশ্চর্যজনক মোড়ে সে প্রকাশ করে যে সে তার মৃত বোনের আত্মার সাথে কথা বলতে পারে। সে বলে যে সেই আত্মা তাকে টমির কাছে পাঠিয়েছে। এর মানে টমির স্ত্রী তার বোনকে তার কাছে পাঠিয়েছেন। টমি তার পরলোকগত স্ত্রীর কথা ভাবতে থাকে। আমাদের 1914 সালে একটি স্মৃতি দেখানো হয়, যখন তারা প্রথমবার একটি শরণার্থী শিবিরে দেখা করেছিল এবং পরে তাদের ছেলে ডিউকের জন্ম হয়। বর্তমানে ফিরে এসে মহিলাটি টমিকে এই গল্প বলা শেষ করে। টমি অবাক হয়ে যায়, কারণ এই বিস্তারিত বিষয়গুলো শুধু সে এবং তার স্ত্রী জানত। সে বলে, এখন আপনাকে আমার কথা বিশ্বাস করতেই হবে। আমি আপনাকে এটা জানাতে এসেছি যে আপনার ছেলে ভয়াবহ বিপদে আছে। সে এখন খুব খারাপ লোকদের সাথে জড়িয়ে পড়েছে। সে তাকে তার ছেলেকে সাহায্য করার জন্য মিনতি করে, কিন্তু টমি উত্তর দেয়, আমার লড়াই করার দিন শেষ। তখন মহিলাটি বলে, আপনি যদি আপনার ছেলেকে বাঁচান, তবে আপনার স্ত্রী এবং আমি অবশেষে আপনাকে সেই শান্তি দেব যা আপনি এতদিন ধরে খুঁজছেন। বোনের মাধ্যমে কথা বলে টমির স্ত্রী তাকে বলেন, আর্থার সেদিন রাতে একা ছিল না। সে সেই রাতের কথা বলেছিল যেদিন তার ভাই আর্থার মারা গিয়েছিল। টমি দীর্ঘশ্বাস নেয়
এবং নিচু স্বরে বলে, হ্যাঁ আমি সেখানে ছিলাম। আর্থার সেদিন খুব বিচলিত ছিল। সে বন্দুক নিয়ে টাকা চাইতে এসেছিল। সে আমার ঘাড়ে কেড়ে নিতে চেয়েছিল। সে মাতাল ছিল। সে ভেবেছিল আমি শয়তান। আর এরপর যা ঘটেছিল তা ছিল একটি দুর্ঘটনা। দৃশ্যটি এখন টমির ছেলে ডিউক এবং তার পুপু এডাকে দেখায়। এডা ডিউককে সতর্ক করতে এসেছে। সে তাকে বলে গরিবের থেকে ডাকাতি এবং সরকারি রসদ চুরি বন্ধ করতে, নয়তো দেশ যুদ্ধে হেরে যাবে। এতে লড়াই করা খুব কঠিন হয়ে পড়বে। সে সতর্ক করে, যদি তুমি না থামো আমি তোমাকে গ্রেফতার করব। ডিউক তার হুমকিতে হাসে এবং বলে, কেউ আমাকে থামাতে পারবে না। কে আমাকে থামাবে? আপনি, আপনার সরকার, আপনার পুলিশ, তারা সবাই আমার জন্য কাজ করে। একমাত্র যে ব্যক্তি আমাকে থামাতে পারতো সে হলো আমার বাবা টমি, কিন্তু সে তার মানসিক ভারসাম্য হারিয়েছে। সে এই ব্যবসা নিয়ে আর মাথা ঘামায় না। সে আমাকে থামাতে আসবে না। আর আমি আপনাকে বলছি, আমি এমন বড় কিছু করতে যাচ্ছি যা আমার বাবা বা চাচা কখনো কল্পনাও করেনি। এটা তাকে ছেড়ে চার্লির কাছে যায়। সে একজন পুরনো গ্যাং মেম্বার। সে তার ভাতিজার বিরুদ্ধে একটি মামলা তৈরি করার সিদ্ধান্ত নেয়। সে চার্লিকে বলে, আমি সামরিক আদালতে প্রমাণ নিয়ে যাচ্ছি যে ডিউক সরকারি অস্ত্র চুরি করছে, কিন্তু আমার তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী প্রয়োজন। দয়া করে আমাকে তাদের ঠিকানা দিন। চার্লি তার তালিকার দিকে তাকায় এবং তা ছুঁড়ে ফেলে দেয়। সে বলে, ডিউককে যদি কেউ থামাতে পারে তবে সেটা তার বাবা, সামরিক বাহিনী নয়। দুমে না গিয়ে এটা সেই সব লোকদের কাছে যায় যাদের বাড়ি জার্মান বোমায় ধ্বংস হয়ে গেছিল। সে শরণার্থীদের বলে, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই দেখেছে ডিউককে বার্মিংহাম কারখানা লুট করতে। আপনাদের তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না। পরের দিন সকালে আমরা আবার টমিকে দেখি। যখন সে জেগে ওঠে মহিলাটি চলে গেছে, তবে তার কথাগুলো টমির উপর গভীর প্রভাব ফেলে। টমি তার ছেলেকে থামানোর সিদ্ধান্ত নেয়। সে তার শোবার ঘর থেকে তার মেয়ের লাল স্ক্র্যাপটি তুলে নেয়। বুঝতে পারে যে মহিলাটি এটি এখানে এনেছে। সে স্ক্র্যাপটি নেয় এবং বেরিয়ে পড়ে। যখন সে তার গাড়িতে উঠেছিল, জনি তাকে বলে যে শহরে যাওয়া খুব বিপজ্জনক, চারদিকে শত্রু গিজগিজ করছে। টমি বিপদ সম্পর্কে জানে, কিন্তু সে পরোয়া করে না। এদিকে আমরা ডিউককে আবার দেখি। তার কাছে জন আসে। সে তাকে দিয়ে জাল টাকা চড়াতে চায়। জন তাকে বলে, আপনার ফুফু আপনাকে জেলে পাঠানোর ষড়যন্ত্র করছে। যদি তা ঘটে তবে আমার মিশন ব্যর্থ হবে। আপনি তাকে কিভাবে সামলাবেন? যদি আপনি ব্যর্থ হন, আপনি আমার 70 মিলিয়ন পাউন্ড পাবেন না। এই কথা শুনে ডিউক একটি সিদ্ধান্ত নেয়। সে এডাকে মারতে বেরিয়ে পড়ে। আমরা দেখি যে এটা আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছে। ডিউক তাকে অনুসরণ করে এবং একটি ফোন বুথে লুকিয়ে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হয়। এটা এমন নয় যে তার টিপ খারাপ, সে ইচ্ছে করেই লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ সে তার পুবুকে মেরে ফেলতে পারছিল না। সে যখন তার অস্ত্র নামিয়ে নেয়, হঠাৎ আরেকটি গুলির শব্দ শোনা যায় এবং এডা মাটিতে লুটিয়ে পড়ে। সেই মরণঘাতী গুলিটি চালিয়েছিল জন, সেই মানি লন্ডারার। ডিউক তার পুবুকে মৃত দেখে স্তম্ভিত হয়ে যায়। এদিকে টমি, যে তার ছেলেকে খুঁজতে শহরে আসছিল, রাস্তার মাঝখানে তার বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে বুঝতে পারে এটি তার আত্মা। এভাবে টমি জানতে পারে যে এটা খুন হয়েছে। টমির একটি বিশেষ ক্ষমতা আছে যা তাকে মৃতদের দেখতে সাহায্য করে। তার বোনের আত্মাকে দেখে সে ভেঙে পড়ে। রাগে উন্মত্ত হয়ে টমি তার ছেলেকে খুঁজতে বের হয়। সে একটি স্থানীয় পাবে পৌঁছায় যেখানে তার ছেলের গ্যাং আড্ডা দেয়। যখন সে সেখানে ডিউককে পায় না, সে সবার কাছে জবাব চায়। যখন লোকগুলো তাকে উপেক্ষা করে, সে গান বন্ধ করে দেয়। সে চিৎকার করে বলে, ডিউক কোথায়? টমিকে রাগান্বিত দেখে অনেক লোক কাঁপতে শুরু করে, কারণ তারা তার খুনে মেয়েদের সম্পর্কে জানতো। কিন্তু এক যুবক, সে টমিকে চেনে না, সামনে এগিয়ে আসে বাহাদুরি দেখানোর জন্য। টমির মুখের উপর এসে বলে, গান আবার চালু কর। আর যেহেতু তুই আমাদের মজা নষ্ট করেছিস, তোকে আমাদের জন্য নাচতে হবে। এই অপমান দেখে যারা টমিকে চেনে তারা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালায়। যুবকটি টমির দিকে বন্দুক তাক করে। টমি শান্তভাবে পকেট থেকে একটি গ্রেনেড বের করে, পিন খুলে যুবকটির পকেটে ফেলে দেয়। লোকটি আতঙ্কিত হয়ে বাইরে দৌড়ে যায়। সে সময় মতো গ্রেনেডটি বের করতে পারে না এবং কয়েক সেকেন্ড পর এটি বিস্ফোরিত হয়ে তাকে মেরে ফেলে। নিজের প্রভাব দেখানোর জন্য টমি শেষ পর্যন্ত ডিউকের দেখা পায়। তাকে দেখা মাত্রই টমি তাকে মারধর শুরু করে, কারণ ডিউক সব সীমা অতিক্রম করেছে। টমি বিশ্বাস করে ডিউক এটাকে মেরেছে, কিন্তু ডিউক চিৎকার করে বলে, আমি তাকে মারিনি, আমি তাকে গুলি করতে পারিনি, অন্য কেউ করেছে। টমি তাকে আবার আঘাত করে ঝামেলার জন্য এবং চিৎকার করে বলে, তোমার এইসব লোকদের সাথে জড়ানো উচিত হয়নি। ডিউক উত্তর দেয়, আমি আর কি করতে পারতাম? তুমি আমাকে এমন বানিয়েছ। এটা আমাদের পারিবারিক ব্যবসা, তুমি এটা আমার হাতে তুলে দিয়েছ। টমি তাকে ধরে দাবি করে, আমাকে সত্যিটা বলো, এটাকে কে মেরেছে? ডিউক স্বীকার করে, ওটা জন ছিল, যে লোকটা জালটা কিনেছিল। ডিউক জনকে দিয়ে দেশ ধ্বংস করার পুরো পরিকল্পনাটা ব্যাখ্যা করে। এরপর টমি হাসপাতালের দিকে রওনা হয়। সে জানে এডার লাশ সেখানে নেওয়া হয়েছে এবং সে শেষবারের মতো তার বোনকে দেখতে চায়। জনিও তার সাথে গিয়েছে। টমি জনির কাছ থেকে তার বন্দুক ফেরত নেয়। সে জানে জনি আবেগপ্রবণ এবং প্রতিশোধ নিতে গিয়ে ডিউককে মেরে ফেলতে পারে। বন্দুকটি দেওয়ার সময় জনি জিজ্ঞেস করে, হাসপাতালের ভিতরে আপনার এটার কি দরকার? টমি উত্তর দেয়, যে লোকটা এটাকে মেরেছে সেই আমার লক্ষ্য, আর সে খুব ভালো করেই জানে যে আমি এখানে তার লাশ দেখতে আসবো, তাই সে আমাকে আক্রমণ করার জন্য অপেক্ষা করবে। যখন সে আসবে আমি তাকে মেরে ফেলবো। টমি তখন এডার লাশ দেখতে যায়। তার দিকে তাকিয়ে সে চোখের জল ধরে রাখার চেষ্টা করে। সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে সে তার মৃত বোনের কাছে তার জীবনের সবচেয়ে অন্ধকার গোপন কথাটি স্বীকার করে, সে ভয়ানক সত্য যা সে এতদিন লুকিয়ে রেখেছিল।
সেই অপরাধটি ছিল নিজের ভাই আর্থারকে খুন করা। সে মনে করে কিভাবে আর্থার তার কাছে এসেছিল। আর্থার মাতাল এবং নিয়ন্ত্রণের বাইরে ছিল। সে মরণমুখী ছিল এবং তাদের মধ্যে কর্তৃত্ব নিয়ে লড়াই হয়েছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে টমি নিজেকে বাঁচাতে গিয়ে আর্থারকে মেরে ফেলে। নিজের অতীতের পাপের কথা ভেবে টমি এক প্রচণ্ড অপরাধবোধ অনুভব করে। হঠাৎ সে বারিন্দায় পায়ের আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে জন তাকে মারতে এসেছে। টমি বন্দুক নিয়ে বেরিয়ে আসে এবং হাসপাতালের করিডোরে এক ভয়াবহ বন্দুক যুদ্ধ শুরু হয়। দুজনেই গুলি এড়িয়ে দেওয়াল এবং ফিলারের আড়ালে আশ্রয় নেয়। জন টমিকে চিৎকার করে বলে, দেখুন, আমি আপনাকে ধনী করে দিতে পারি। আমাদের লড়াই করার দরকার নেই। টাকা নিন আর আমরা সবাই রাজার হালে থাকতে পারবো। চলুন একটি চুক্তি করি। কিন্তু টমি টাকার পরোয়া করে না। সে জনকে কেবল তার বোন এডার খুনি হিসেবেই দেখে। টমি যখন তাকে গুলি করতে এগিয়ে আসে, জন বুঝতে পারে সে টমির সাথে পেরে উঠবে না। জন ঘোড়ার আস্তাবল দিয়ে পালাতে সক্ষম হয়। এতে টমি ক্ষিপ্ত হলেও নিজেকে সামলে নেয়। সে একটি ঘোড়ায় চড়ে তার পুরনো শহরের রাস্তার উপর দিয়ে যায়। মানুষ বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। অনেক বছর হয়ে গেছে টমি তার শহরে রাজকীয়ভাবে ঘোড়ায় চড়ছে। সে ডিউকের আস্তানায় পৌঁছায়। একটি ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এডা মারা যাওয়ার আগেই ডিউকের সাথে কথা বলছে। সে ডিউককে বলেছিল, শোনো, আমি তোমার বাবাকে ফিরিয়ে আনছি। সে তোমাকে সাহায্য করবে যদি তুমি তাকে সাহায্য করতে রাজি হও। তুমি নতুন বস হতে চাও আর সে শুধু শান্তি চায়। সে ডিউকের হাতে একটি বিশেষ গুলি দেয় এবং বলে, যখন সময় আসবে তাকে সে শান্তি দিও যা তার প্রাপ্য, আর তুমি নেতৃত্ব দেবে। বর্তমানে ফিরে এসে টমি তার ছেলের সামনে দাঁড়ায়। ডিউক বলে, এটা চেয়েছিল আমরা যেন একসাথে কাজ করি। আমি আপনাকে জনকে থামাতে এবং পুকুর মৃত্যুর প্রতিশোধ নিতে সাহায্য করব। আপনাকে শুধু আমাকে আমার মতো করে কাজ করতে দিতে হবে। পরবর্তী দৃশ্যে আমরা টমি এবং ডিউককে একসাথে বসে পান করতে দেখি। এরপর টমি এডার শেষ কৃত্যে যোগ দেয়। এদিকে ডিউক জনকে ফোন করে। ডিউক মিথ্যা বলে, আমার বাবার লোক জেনে গেছে আপনি কোথায় আছেন। তারা আপনাকে মারতে আসছে। আমি আপনাকে বাঁচাতে পারি, কিন্তু আপনাকে আমাকে টাকা দিতে হবে। আমি আমার টাকা এখনই চাই। আমাকে সেই 70 মিলিয়ন পাউন্ড দিন যা আপনি দেওয়ার কথা দিয়েছিলেন। বাঁচার জন্য মরিয়া হয়ে জন ডিউকের শর্তে রাজি হয়। অন্যদিকে টমি তার পুরনো বন্ধুদের সাথে হামলার পরিকল্পনা করে। একজন সরাসরি হামলার পরামর্শ দেয়, কিন্তু জনি বলে, না, আমরা একটি উন্নত কৌশল ব্যবহার করব। আমরা মনোযোগ সরাতে কিছু লোক নৌকায় করে পাঠাবো। কিন্তু টমি আর আমি পুরনো সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকবো। পরিকল্পনা শুরু হয়। পরবর্তী দৃশ্যে ডিউক জনের সাথে দেখা করে। ডিউক জনকে বলে যে টমির লোকেরা নদী দিয়ে 3টি ছোট নৌকায় হামলা করবে। সে জনকে পরামর্শ দেয় নৌকাগুলোতে আক্রমণ করার জন্য তার লোকদের ডক বরাবর মোতায়েন করতে। ঠিক তখনই কুয়াশার ভিতর থেকে 3টি নৌকা আসতে দেখা যায়। জনের লোকেরা গুলি চালানোর প্রস্তুতি নেয়। তবে আমরা দেখি যে টমি এবং তার মূল দল ওই নৌকাগুলোতে নেই। তারা নিঃশব্দে একটি আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের দরজা ভেঙে জনের গুদামে ঢুকে পড়ে। দৃশ্যটি আবার নদীর দিকে ফিরে যায়। নৌকাগুলো যত কাছে আসে সেগুলো চালানো অল্প কয়েকজন লোক নীরবে পানিতে ঝাঁপ দেয়। টমির একজন বিশ্বস্ত লোক সামনে নৌকাটিতে থেকে যায়। সে জানতো জনের লোক গুলি চালানোর জন্য অপেক্ষা করছে, কিন্তু সে সাহসের সাথে নৌকায় থাকে যাতে নৌকাটিকে ডকের দিকে নিয়ে যাওয়া যায়। সে একটি বিশাল বোমার ফিউজে আগুন দেয়। নৌকায় ওটা রেখে শেষ মুহূর্ত পানিতে ঝাঁপ দেয়। যখন নৌকাটি তাকে আঘাত করে, একটি বিশাল বিস্ফোরণ সে এলাকা কাঁপিয়ে দেয়। বিস্ফোরণটি মুহূর্তের মধ্যে জনের মোতায়েন করা সব ঘাটকে খতম করে দেয়। তার লোকেরা ধ্বংস হতে দেখে জন বুঝতে পারে ডিউক তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ডিউক আসলে শুরু থেকেই তার বাবার পক্ষে ছিল। জনকে একটি মরণ ফাঁদে ফেলার জন্য সে এই চাল চেলেছে। ক্ষিপ্ত হয়ে জন সরাসরি ডিউকের দিকে বন্দুক তাক করে, কিন্তু জন ট্রিগার চাপার আগেই আরেকটি বিস্ফোরণ গুদামের দরজা উড়িয়ে দেয়। বিস্ফোরণের ধাক্কায় জন মাটিতে পড়ে যায়। ধোঁয়ার মধ্যে দিয়ে টমি তার দলবল নিয়ে বেরিয়ে আসে। তারা সফলভাবে সুড়ঙ্গে দিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। টমির গ্যাং এবং জনের বাকি থাকা গার্ডদের মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। টমির লোকেরা বীরত্বের সাথে লড়াই করে। যেহেতু তারা আকস্মিকভাবে আক্রমণ করেছিল, তাই তারা দ্রুত জনের বাহিনীকে নির্মূল করে দেয়। বিশৃঙ্খলার সময় টমি গুরুতর আহত হয়। ডিউক তার বাবার পাশে ছুটে যায় এবং বলে, আপনার এখানে আসতে অনেক দেরি হয়ে গেল। ডিউক বিস্ফোরণ হাতে নিয়ে এবং লক্ষ লক্ষ জাল ফাউন্ডে আগুন লাগিয়ে দেয়। ব্রিটেনকে ধ্বংস করার জন্য তৈরি সেই টাকা পুরো ছাই হয়ে যায়। নিজের পরিকল্পনা ধ্বংস হতে দেখে জন জানে যে পুরোপুরি হেরে গেছে। আতঙ্কে সে পালানোর জন্য তার গাড়িতে ওঠে, কিন্তু যখন সে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করে, সে টমিকে তার পথে দাঁড়িয়ে থাকতে দেখে, যে মৃত্যু দূতের মতো তার দিকে বন্দুক তাক করে আছে। টমি পারলেই তাকে সাথে সাথে গুলি করতে পারত। বদলে টমি অপেক্ষা করে। সে প্রায় চাইছিল যেন জন তাকে মেরে ফেলে, কারণ সে আর এই যন্ত্রণা নিয়ে বাঁচতে চায় না। জন 2টি গুলি চালায় যা টমির গায়ে লাগে। ব্যথা সত্ত্বেও টমি পাল্টা গুলি চালায় এবং সরাসরি হৃৎপিণ্ডে ভিড়িয়ে জনকে তৎক্ষণাৎ মেরে ফেলে। প্রচণ্ড রক্তক্ষরণ নিয়ে টমি চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে যাতে গাড়িটি তাকে পিষে দেয়, কিন্তু শেষ মুহূর্তে ডিউক তাকে টেনে সরিয়ে নেয়। টমি মৃত্যুসজ্জায়, কিন্তু ডিউক তাকে বাঁচানোর চেষ্টা করে। টমি অস্বীকার করে। সেই ডিউকের দিকে তাকায় এবং তাকে বলে এডার দেওয়া সে বিশেষ গুলিটি ব্যবহার করতে, যাতে টমি শেষ পর্যন্ত শান্তি পায়। ডিউক কেঁদে ওঠে। সে তার বাবাকে মারতে চায় না, কিন্তু সে জানে টমি সত্যিই এটা চাইছে। ভরাক্রান্ত হৃদয়ে ডিউক তার পুকুরে দেওয়া গুলিটি লোড করে এবং তার বাবার শেষ ইচ্ছে পূরণ করে। টমি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার মুখে হাসি ছিল। তার জীবনের শেষ মুহূর্তে সে মনে করে তার জীবনের সব ভালো স্মৃতিগুলো, তার স্ত্রী,
তার মেয়ে এবং তার বোনকে। টমি শান্তিতে মারা যায়, আত্মার জগতে তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়। এরপরে ডিউক তার লোকদের আদেশ দেয় সব জাল টাকা ধ্বংস করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে। ডিউক নিজেই তার বাবার শেষকৃত্যের চিতায় আগুন দেয়, আর এইভাবেই টমির মৃত্যুর সাথে সাথে গল্পের সমাপ্তি হয়। এই গল্প আমাদের শেখায় ক্ষমতা, টাকা আর অপরাধ মানুষকে কিছু সময়ের জন্য শক্তিশালী বানাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পরিবার, ভালোবাসা